বিএনপির সাধারণ মহাসচিব বলেছেন আজিজ ও বেনজিরদের জন্যই কালো টাকা সাদা করার সুযোগ, এবং অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে এবারের বাজেট রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করবে। আমার প্রশ্ন আপনার কাছে যে 2024-25 অর্থ বছরে বাজেট প্রদান করা হয়েছে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, সিপিডি, সুজন, টিআইবি, বিএনপি বলছে এ বাজেট উচ্চাভিলাষী, যা কোনোভাবেই লক্ষ্য পূরণ সম্ভব নয়। এ বক্তব্যের সাথে আপনি একমত পোষণ করেন কিনা? জি, উপস্থাপক টিটো রহমান এবং আমাকে যারা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে শুভেচ্ছা। জি টিটো রহমান, আপনি যেমনটি বললেন, যেমন আমাদের টিআইবি, সুজন, সিপিডি, বিএনপি সহ যারা অর্থনীতি বোঝে, ফাইন্যান্স বোঝে, এরা সবাই মোটামুটি বলছে যে এটা উচ্চাভিলাষী বাজেট এবং এর লক্ষ্য পূরণ যোগ্য নয় বা পূরণ করা সম্ভব নয়। আপনি যদি দেখেন যে বাজেটটা প্রদান করা হয়েছে, বাজেটের ভিতরেই আমি খুব সংক্ষেপে বলি যে বাজেটে কি আছে, এই বাজেটটা মূলত 7,97,000 কোটি টাকার বাজেট। তার মানে ইন টোটাল এটা 8 লক্ষ কোটি টাকার বাজেট। আমাদের আলোচনার সুবিধার্থে, যেহেতু বিষয়টা টেকনিক্যাল, অনেকে টেকনিক্যাল বিষয় ভালো বুঝতে পারে না, অনেক সময় ইকুয়েশন মিলাইতে পারে না। এখন যদিও $1 সমান 117 টাকা, তা আমরা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিই যে $1 সমান 100 টাকা। তো যদি 100 টাকা হয়, তাহলে আমি যখন আপনাকে বলবো যে 1 লক্ষ কোটি টাকা, এই 1 লক্ষ কোটি টাকা অর্থ হচ্ছে $10 বিলিয়ন। তার মানে 10,000 কোটি টাকা সমান 1 বিলিয়ন। এই ক্ষেত্রে আপনার আলোচনার সুবিধা হবে এবং আপনার দর্শক শ্রোতাদেরও বুঝতে সুবিধা হবে বিষয়টা, যেহেতু টেকনিক্যাল বিষয়। আমাদের 2024-25 সালে যে বাজেট প্রদর্শন করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে টোটাল বাজেট হলো 7,97,000 কোটি টাকা। তার মানে আমরা যদি ধরি যে 8 লক্ষ কোটি টাকা, তা 8 লক্ষ কোটি টাকা অর্থ হচ্ছে $80 বিলিয়ন। এর ভিতর আপনার সিপিডি, টিআইবি, সুজন তথা বিএনপি যে বলেছে এটা লক্ষ্য পূরণযোগ্য নয়, কিন্তু এই বাজেটেই কিন্তু বলে দিয়েছে, মানে বাজেট ইটসেলফ স্পিক্স, এবং বলে দিচ্ছে যে হ্যাঁ, আমাদের এই বাজেট লক্ষ্য পূরণ সম্ভব না। এবং তারা এই বাজেটে বলেছে এটি হবে ঘাটতি বাজেট, ডেফিসিট বাজেট। বাজেট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ডেফিসিট বাজেট, একটি হচ্ছে সারপ্লাস বাজেট। তার মানে আপনি যে এস্টিমেটেড বা প্রাক্কলিত বাজেট দিয়েছেন 8 লক্ষ কোটি টাকা, যদি আপনার যে আর্নিংটা যদি 8 লক্ষ কোটি টাকা থেকে বেশি হয়, তাহলে এটিকে বলা হয় সারপ্লাস বাজেট। আর যদি এটির থেকে কম হয়, তাহলে বলা হয় ডেফিসিট বাজেট বা ঘাটতি বাজেট। এখানে বাজেটেই বলে দিচ্ছে যে আমাদের 2,56,000 কোটি টাকা মানে আমাদের আদায় হবে না বা ইনকাম হবে না। তার মানে এই বাজেটে আবার বলে দিচ্ছে যে আমাদের এই 2,56,000 কোটি টাকা আমাদেরকে ঋণ নিতে হবে। এই ঋণের 1,60,900 কোটি টাকা তারা ঋণ নিবে আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। আর বলেছে কি, আর বলেছে 1,27,200 কোটি টাকা আমরা ঋণ নিব বিদেশি ব্যাংক থেকে বা বিদেশ থেকে, বৈদেশিক ঋণ। তার মানে সরকারি বাজেটে বলে দিচ্ছে যে এই লক্ষ্য পূরণযোগ্য না, কারণ 8 লক্ষ কোটি টাকা বাজেট, তার ভিতর আমার 2.5 লক্ষ কোটি টাকা আমি সংরক্ষণ করতে পারবো না এবং আমি আর্নিং করতে পারবো না, এটা আমাকে লোনের উপরে যাওয়া লাগবে। তার মানে এটা তো সহজ হিসাব। তাহলে সিপিডি, টিআইবি, সুজন এবং বিএনপি বা যারা অর্থনীতি নিয়ে বোঝে, তারা যে বলছে কথাটা 100তে 170, যেখানে সরকার নিজেই স্বীকার করে নিয়েছে। এবং আরো যেটা মানে লক্ষণীয় বিষয়, যেটা এই যে বাজেট ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটা রাঘব বোয়ালদের ধরার জন্য এই বাজেটটা করা হয়েছে, এবং আমাদের ফখরুল সাহেব বলেছেন যে এটি কালো টাকা সাদা এবং দুর্নীতিবাজদেরকে আরো দুর্নীতি করার উৎসাহ প্রদান করা হয়েছে। কথাটা হচ্ছে আপনি যদি বাজেট বিশ্লেষণে যান, এই বাজেটে কালো টাকা সাদা এটা আগেও কম বেশি দু একটি বাজেটে এরকম সুযোগ প্রদান করা হয়েছিল, এবং বিএনপিও করেছিল, আওয়ামী লীগও করেছিল, কম বেশি সকল সরকার 2-1 বার এই সুযোগ প্রদান করে থাকে। কিন্তু সেটি ছিল সর্বোচ্চ 10%,
জরিমানা দিয়ে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। এবার কিন্তু করেছে 15%, মানে 15% আপনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন। আরেকটি হচ্ছে যে আমাদের যে রিজার্ভের যে ত্রাহি ত্রাহি অবস্থা, এবং রিজার্ভের যে ত্রাহি ত্রাহি অবস্থা, এই কারণে তো আমরা আইএমএফ এর উপর আমরা ডিপেন্ড করেছি এবং আইএমএফ থেকে আমরা লোন চাচ্ছি এবং লোন চাওয়ার জন্য আমরা উদগ্র বাসনা প্রকাশ করেছি এবং করে যাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের যে ত্রাহি অবস্থা, এই রিজার্ভ বাড়ানোর কৌশল কি হবে এটা কিন্তু বাজেটে কিন্তু স্পষ্ট করে বলা হয় না যে আমাদের রিজার্ভটা বাড়বে কিভাবে। এখানে আমাদের বাজেটে যে মুদ্রাস্ফীতির কথা বলা হচ্ছে 9.5%, কিন্তু টিটো রহমান আসলে মুদ্রাস্ফীতি কিন্তু 9.5% না, মুদ্রাস্ফীতি কিন্তু 15%-এর বেশি। কারণ সরকার কিন্তু গত বছর আপনার হয়তো খেয়াল থাকবে, আপনার অক্টোবর 2023, নভেম্বর 2023, ডিসেম্বর 2023 এবং জানুয়ারি 2024 এই 4 মাসে অন অ্যান এভারেজ 2,75,000 কোটি টাকা ক্যাশ ছাপিয়েছে। ইন টোটাল 11 লক্ষ কোটি টাকা ক্যাশ ছাপিয়েছে, যেটা নিয়মের বাইরে। তার মানে 11 লক্ষ কোটি টাকা কিন্তু মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো তার মানে মার্কেটে ছড়িয়ে দেওয়া মানে আপনার টোটাল যে জিডিপি, টোটাল যে ওয়েলথ বা টোটাল যে সম্পদের থেকে আপনার এই ক্যাশ টাকাটা সারপ্লাস 11 লক্ষ কোটি টাকা। তার মানে আলটিমেটলি মানি ইনফ্লেশন কিন্তু অনেক হয়েছে। এটা আমরা বুঝতে পারছি না। অনেকে টক শোতে আসে, আমিল স্পেন্সাররা, তারা অনেক সময় লম্বা লম্বা ঢেকুর তুলে বলে যে যে জমির দাম ছিল 3 লক্ষ টাকা, সেই জমির দাম হয়েছে 10 লক্ষ টাকা। কথা সত্য, কিন্তু এই 3 লক্ষ টাকার জমি আমার 99% জনগণ কিন্তু কিনতে পারবে না। কারা কিনতে পারবে? কিনতে পারবে কালো টাকা, মানে যারা কালো টাকায় সাদা করছে এবং যারা দুর্নীতি করছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা বা সরকারের সাথে যারা সম্পর্কযুক্ত এবং যে উন্নয়নমূলক কাজের সাথে যারা সম্পর্কযুক্ত, ওরা 3 লাখ টাকা জমি 10 লাখ টাকা দিয়ে কিনতে পারবে। আর আরেকটা যে বিষয় হলো, আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাজেটের, যেখানে আইএমএফ আমাদের রিজার্ভের যে লক্ষ্যমাত্রা, মানে আমাদের যে রিজার্ভের ত্রাহি অবস্থা, এখানে আইএমএফ বলে দিচ্ছে যে একটু লেনিয়েন্টে বলে দিচ্ছে যে যেহেতু তোমার রিজার্ভের খারাপ অবস্থা, তুমি সেপ্টেম্বর 2024 তোমাকে লক্ষ্যমাত্রা দেওয়া হলো 14.88 বিলিয়ন, এবং তোমাকে ডিসেম্বর 2024-এ তুমি করবা 15.3 বিলিয়ন, এবং মার্চ 2025 তুমি করবা 19.44 বিলিয়ন। তার মানে অন অ্যান এভারেজ আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর বলেছে 14, 15, 19 বিলিয়ন। সেখানে আমার এই বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $32 বিলিয়ন। এটি একটা হাস্যজনক, যার ইকোনমিক্স বা ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড নয়, সেও বুঝবে যে এই বাজেট পূরণ করা সম্ভব না। যেখানে আইএমএফ বলছে যে আপনি আগামী মার্চ 2025-এ 19 বিলিয়ন আপনাকে লক্ষ্যমাত্রা দেওয়া হলো, আপনি এটাই করেন। সেখানে আমার সরকার বলছে তারা নাকি 32 বিলিয়ন করবে। তা এখন আরেকটি হলো, ওই যে বাজেটের আরেকটা নেগেটিভ দিক হচ্ছে, যেটা হয়তো আমি এটা বললে আপনারও খারাপ লাগবে, হয়তো আপনার সাথে 18 কোটি জনগণেরও খারাপ লাগবে। সেটা হলো আমাদের সরকার যে পরিমাণ ওই যে লোন নিয়েছে, সেই লোনটা কিন্তু এখন 165 বিলিয়ন। তার ভিতর বিদেশি লোন হচ্ছে 100 বিলিয়ন এবং আমাদের আভ্যন্তরীণ লোন হলো 65 বিলিয়ন। এখন বিদেশি যে ঋণগুলো নেওয়া হয়েছিল, সেই বিদেশি ঋণগুলো অনেকগুলো প্রজেক্টে গ্রেস পিরিয়ড গত বছর শেষ হয়ে গিয়েছে। গ্রেস পিরিয়ড শেষ হয় মানে এই বছর থেকে মানে আমাদের আসল এবং ইন্টারেস্ট দেওয়া লাগবে। এই ক্ষেত্রে আমাদের এই বাজেটে যে 8 লক্ষ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, এই 8 লক্ষ কোটি টাকার বাজেটের ভিতর 1,13,500 কোটি টাকা শুধুমাত্র সুদ দেওয়া লাগবে। এই যে আমার 165 বিলিয়ন লোন নেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে আপনাকে, আমাকে এবং 18 কোটি জনগণকে ঘুম পাড়ানির গান গাইয়ে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে যে আমি উন্নয়ন করছি। এখন আমাকে ইন্টারেস্ট দেওয়া লাগবে 1,13,500 কোটি টাকা, যেটা হলো আমার এই টোটাল বাজেটের 22%। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আমার যে টিআইবি, সিপিডি, সুজন এবং বিএনপি তথা যারা বলছে যে এই বাজেট পূরণযোগ্য না, উচ্চাভিলাষী এবং এটা গোজামিল মার্কা একটা যে বাজেট, এবং আলটিমেটলি বিএনপির মহাসচিব সাহেব যেটা বলেছেন, এটি আসলে দুর্নীতিবাজদেরকে আরো উৎসাহিত করবে। এবং আপনি দেখেন এই বাজেটে বলা হচ্ছে যদি আপনি বছরে
40 লাখ টাকা যদি ইনকাম করেন তাহলে আপনার টোটাল ইনকামের 30% ট্যাক্স দেওয়া লাগবে। তার মানে 40 লাখ টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে 12 লক্ষ টাকা ট্যাক্স দেওয়া লাগবে। আপনি যদি কালো টাকা যদি আপনার 40 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 15% ট্যাক্স দিলে আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে 6 লাখ টাকা দিয়ে আপনার 40 লক্ষ টাকা আপনার সাদা হয়ে যাবে। ওয়ারাজ আপনি কষ্ট করে ব্যবসা করে বৈধভাবে আপনি 40 লক্ষ টাকা ইনকাম করলেন এবং এই 40 লক্ষ টাকা 12 লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। এই যে একটা দ্বৈত নীতি, এটা যে মির্জা ফখরুল সাহেব বলেছে, তাহলে তো মানুষ উৎসাহিত হবে চুরির দিকে, চুরি করলে তো কম ট্যাক্স দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে মূলত কালো টাকা যাতে বাইরে পাচার না হয়ে যায়, এই কারণে উনি 15% এই সুবিধা দিয়েছেন, যাতে এই টাকাটা বেনজির সাহেবের মতো, যেটা আমরা দেখছি যে বেনজির সাহেবের ম্যাক্সিমাম সম্পদ বিদেশেও সেই ইনভেস্ট করেছে, বাট আমরা দেখছি যে তার অধিকাংশ সম্পদ সে বাংলাদেশের এমন কোন জেলা বা থানা বা উপজেলা নাই যেখানে তিনি সম্পদ করেন নাই বা সম্পদ ক্রয় করেন নাই। এটি হলো আমার 2024-25 বাজেট নিয়ে সার্বিক মূল্যায়ন। এর সাথে আরেকটা জিনিস, আপনি বললেন আমাদের ইয়ের কথা বললেন, আপনার মানে আমার প্রশ্নটা হচ্ছে রেমিটেন্স। আপনি নিশ্চয়ই নিউজটা দেখেছেন যে মে মাসে 3 বছর সর্বোচ্চ রেমিটেন্স এলেও রিজার্ভের ক্ষয় থামেনি, অর্থাৎ রেমিটেন্স কিন্তু যথেষ্ট এসছে, কিন্তু সেই তুলনায় কিন্তু রিজার্ভ যে এই যে ক্ষয় হয়ে যাওয়া বা রিজার্ভ শেষ হয়ে যাওয়া, যেটা বলছেন, মানে একদম খাদের কিনারে এসে দাঁড়িয়েছে আমরা, এটা কেন, মানে এটা কেন ঘটলো, আপনি কি মনে করেন? আচ্ছা, যে আপনি যে রিজার্ভের যে প্রশ্নটা করলে, সে যে রিজার্ভের যে বিষয়টা অনেকে একটা টেকনিক্যাল বিষয়, অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারে না। সেটা হলো যে আমাদের রিজার্ভ বলতে কি বোঝায়? রিজার্ভ বলতে আমাদের বাইরের থেকে যে অর্থগুলো যায় সেটা তো মূলত ডলারে যায়। এই ডলারটা আমাদের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে, এই রিজার্ভটা সেন্ট্রাল ব্যাংক হয়ে এটা তখন টাকায় প্রকাশ পায়। তা এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছে এবং এইটা ডলারে যাচ্ছে এবং এই ডলারটাকে বলা হচ্ছে রিজার্ভ। তো এই রিজার্ভ বাড়ার মূলত পদ্ধতি হচ্ছে 4টা। প্রথম পদ্ধতি হচ্ছে আমরা, মানে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমরা যে এক্সপোর্টটা করি এবং এক্সপোর্টের বিনিময়ে যে ডলারটা পাই, এটি হলো অন্যতম একটা মাধ্যম, 1 নম্বর মাধ্যম। 2 নম্বর মাধ্যম হচ্ছে যে আমাদের না, একটা 1 নম্বর হচ্ছে যে এক্সপোর্ট, 2 নম্বর হচ্ছে রেমিটেন্স। এই যে আমরা যারা প্রবাসে যারা আছি, আমরা প্রবাস থেকে যে সমস্ত টাকাগুলো পাঠাই, এটা একটা রেমিটেন্স, এটা হলো 2। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক সংস্থা থেকে যে আমরা যে লোনটা নিই ডেভেলপমেন্ট পারপাজে বা ডেভেলপমেন্ট ওয়ার্কটা হয়, তাহলে তারাই ইনভেস্টমেন্টটা করে কিন্তু ডলারে। এইটা যখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে যায় তখন এটা আমার রিজার্ভে হিট করে। আর 4 নম্বর হলো যে আমাদের মানে আমাদের যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে যারা এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে, এফডিআই বলে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে, ওই টাকাটাও আমার বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক হয়ে যায়, এইটাও ডলারটা হিট করে। তার মানে মূলত রিজার্ভ বাড়ার পদ্ধতি হচ্ছে 4টা। একটা হচ্ছে এক্সপোর্ট, 2 হচ্ছে ফরেন রেমিটেন্স, 3 হচ্ছে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর 4 হলো আমরা যদি কোনো বিদেশ থেকে লোন নেই। এই 4টা ছাড়া আর কোনো মাধ্যম নাই রিজার্ভ বাড়ার। আর খরচ হয় কিভাবে? খরচ পদ্ধতি হচ্ছে 4টা। একটা হচ্ছে আমরা যদি ইম্পোর্ট করি, আমাদের বড় অংশটা খরচে চলে যায় ইম্পোর্ট। এক হচ্ছে ইম্পোর্ট, 2 হচ্ছে যে আমরা যে আমদানিগুলো করি, ইম্পোর্টই তো হলো আমদানি। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যে সমস্ত লোনগুলো নিয়েছি, যে বিদেশি যে লোন নিয়েছি, এই লোনের যে আমাদের ইন্টারেস্ট এবং আসল টাকা, মানে কিস্তি যেটাকে বলি, আসল এবং ইন্টারেস্ট যখন আমি পরিশোধ করি, এটা তো আমাকে বাংলা টাকায় পরিশোধ করলে হবে না, এটা পরিশোধ করতে ডলারে। আর 3 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের যে সমস্ত ডিপ্লোম্যাটরা বিদেশে কাজ করে এবং বিদেশের ডিপ্লোম্যাটরা বাংলাদেশে কাজ করে, অথবা বিদেশের কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যখন যে সমস্ত এমপ্লয়ি বাংলাদেশে কাজ করে, তাদের পেমেন্ট গুলো কিন্তু ডলারে দেওয়া লাগে। যেমন বিভিন্ন এয়ারলাইন্স যে ব্যবসাগুলো করে, বিজনেস গুলো করে, এই পেমেন্ট গুলো কিন্তু তাদেরকে ডলারে দেওয়া লাগে। আর 4 নম্বর হচ্ছে যে আমাদের যে সমস্ত স্টুডেন্ট এবং পর্যটকরা দেশের বাইরে যায়,
তখন এই তাদের পেমেন্টটা কিন্তু ডলারে করতে হয়। তার মানে আমাদের ডলার খরচের পদ্ধতি হচ্ছে চারটা। একটা হচ্ছে আমরা যখন ইম্পোর্ট করি, আর দুই হচ্ছে যে আমরা যে সমস্ত ঋণগুলো নিই, ঋণের যে আসল এবং সুদ এটা যখন পরিশোধ করতে হয় এটি, আর 3 নম্বর হলো বিদেশি কর্মী বা বিদেশি এয়ারলাইন্স, ইভেন আমাদের বাংলাদেশের যারা ডিপ্লোমেট বা বাংলাদেশের যারা বাইরে ফরেন অর্গানাইজেশনে কাজ করে তাদেরও বেতন দেওয়া লাগে ডলারে। আর 4 নম্বর হচ্ছে পর্যটক বা স্টুডেন্ট। তাহলে আপনার 4টা পদ্ধতি হচ্ছে ডলার বাড়ে, আর 4টা পদ্ধতিতেও ডলার হচ্ছে কমে। এইটার যে ডেফিসিট হয় যদি যে ডলারটা আমার আসছে এটার পরিমাণ যদি বেশি হয় তাহলে আমার রিজার্ভ বাড়বে, আর যেটা আমার আসছে সেটা যদি কম হয় খরচের থেকে, মানে খরচের থেকে যদি কম হয় তাহলে কিন্তু আমার ডলার কমে যাবে। এখন আমি আশা করি আপনার এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের আমি জবাব দিচ্ছি। এইভাবে যে ডলার বাড়ে বা কমে পদ্ধতি হচ্ছে এইটা, যে আমার যেটা ডলার আসছে আর যেটা খরচ হচ্ছে, যদি আসার পরিমাণ বেশি হয় তাহলে আমার রিজার্ভ বাড়বে, আর যদি আমার খরচের পরিমাণ বেশি হয় তাহলে রিজার্ভ কমবে। এইভাবে আমার